কোথায় যাও? শান্তিপুর বাবলা অদ্বৈতী পাঠে আমরা বেরিয়েছি অনেকটা দূর। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ রামকৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন আজকে দ্বাদশী, তাই আজকে দ্বাদশীর দিনে বেশিরভাগ দিনে খিচুড়ি করি। তাই আজকেও খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে চাল ডালটা এখানে সিদ্ধ করে নিচ্ছি, এখানে সম্বারা দিয়ে নিচ্ছি। এখানে ভাজা হবে পটল আলু। পটলটা হতে হতে নামিয়ে দিয়েছি। এখানে পটল আলু আর বেগুন ভাজা হবে। তাড়াতাড়ি করে রান্না করছি, তাড়াতাড়ি রান্না করে আবার 10টার সময় বেরিয়ে যাব শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠে। সেখানে আজকে হাজার হাজার ভক্ত একসঙ্গে হবে। সব মায়াপুর থেকে দেশ বিদেশের সব ভক্তরা আসবে, তাই ওখানে আজকে প্রোগ্রামে যাব। আর হবিবপুর মন্দির থেকেও বলেছে যে প্রতি বছর আমরা যাই, কিছু না কিছু রান্না করে নিয়ে যাই, পিঠে পায়েস যা পারে, যে যা পারে সব ভক্তরা ওখানে রান্না করে নিয়ে গিয়ে ওখানে সব সাধু সন্ন্যাসীরা এবং গুরু মহারাজরা, গুরুদেব, আমার মহারাজও আসে ওখানে। এই দেশে থাকলে পরে মহারাজ আসবে, এত অসুস্থতা থাকা সত্ত্বেও মহারাজ এখানে আসবেই এই বাবলাতে, শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠে। আমি চেষ্টা করি প্রত্যেক বছরই যাওয়ার। গত বছর হয়তো যাওয়া হয়নি কোনো কারণে, বা শরীর খারাপ ছিল, কিন্তু এবছর আমার যেতেই হবে। প্রভুরা বলেছে বৈষ্ণব সেবার জন্য কিছু নিয়ে আসতে, যে আমার যা শরীর খারাপ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বানাতে পারবো না, তাই সব সব প্রভুদের জন্যে এবং মহারাজদের জন্য সব মিষ্টি নিয়ে যাব। এখন তাড়াতাড়ি রান্না করে ভোগ লাগিয়ে তারপরে বেরোবো। আবার সারা রাস্তায় দেখাবো আপনাদের ওখানে কি কি প্রোগ্রাম হয়। হরি বল। কোথায় যাও? শান্তিপুর বাবলা অদ্বৈতী পাঠে, ওখানে বিশাল অনুষ্ঠান, সব মায়াপুর থেকে ভক্তরা আসবে। আর এটাই কি? এখানে ওই ভক্তদের জন্য, মায়াপুরের বৈষ্ণবদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। গুড়ের রসগোল্লা 100খানা, এই যে 100খানা রসগোল্লা, দুটো কৌটোতে। খেয়ালই নেই ওইখান থেকে দেখো। এই যে পাইলট, আমার টেক অফ টোটো পাইলট। আমার হচ্ছে এরোপ্লেনের পাইলট। ঠিক আছে, টাটা। নমস্কার, ধন্যবাদ, টাকা দেন। টাটা। টাটা। আমরা বাবলায় যাচ্ছি, রাস্তায় আছি আমরা, এখনই নেমে পড়বো, চলে এসেছি প্রায় কাছাকাছি। এই মাতাজি যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা বেরিয়েছি অনেকটা দূর, এখনই নামবো, প্রায় কাছাকাছি চলে এসেছি। আজ 19 বছর ধরে আমি এই প্রোগ্রামে যাই। প্রত্যেক বছর এত আনন্দ হয়, এত আনন্দ হয় তার ঠিক। হরে কৃষ্ণ। যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন মনে হচ্ছে যেন সবুজ কার্পেট পাতা আছে। কত সুন্দর লাগছে ধান চাষ। আমরা তো কত সহজে আমরা ভাত খাই চাল দিয়ে, অথচ এর পিছনে যে কত পরিশ্রম আছে কেউ বুঝবে না, যারা করে সেই বোঝে। খুবই খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা প্রায় চলে এসেছি প্রোগ্রামের সামনে। রাম রাম হরে হরে সবাই ফ্রেন্ডসে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখানে এসে এত আনন্দ লাগছে। এসেই দেখি আমার গুরু মহারাজ। আমি জানি প্রত্যেক বছর আমার মহারাজ যদি এই দেশে থাকে, আর খুব ইচ্ছা করছিল গুরু মহারাজের কাছে যেতে, কিন্তু এত ভিড়, গুরু মহারাজকে জুম করে আমার মোবাইল থেকে আমার দেখতে হয়েছে। আমি এত দূরে দাঁড়িয়েছি, মানে ভেতরে ঢোকার
তিল পর্যন্ত জায়গা ছিল না, এত ভক্তের সমাগম। মানে মানুষে মানুষে গায়ে ঠেকে যাচ্ছে, এত ভক্ত, যেদিকে তাকাচ্ছি সেদিকে ভক্ত। মানে কি তেমনি লাইন দিয়ে সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে। আমিও ওখানে গিয়ে, প্রভুরা হবিবপুর থেকে সবাই খাবার নিয়ে এসেছিলো ভগবানের ভক্তের জন্যে, ভোগের জন্যে। সেগুলো আবার টেনে টেনে আমি ওই সেই দোতলায় প্রভুদের সাথে সাথে দোতলায় তুলে নিয়ে গেলাম। মন্দিরে কিছুটা দিলাম, ওই লরি থেকে নামালাম, ওদের সাথে একটু একটু হেল্প করলাম। এত ভিড়, খাবারটা নিয়ে যে রুমে আসবো তাও পারছিলাম না। গুরু মহারাজকে অনেকক্ষণ গুরু মহারাজ প্রবচন দিলেন, গুরু মহারাজের সাথে আরও ভক্তরা এসেছিলেন। ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ। তারপরে এক নতুন ভক্তকে নিয়ে গেছিলাম মাতাজিকে। ওখানে নিয়ে গিয়ে উনি বিশ্বাস করতে পারেনি যে এই রকম একটা অনুষ্ঠান উনি দেখতে পারবে কোনো দিন। তারপরে আমি ওখানে চুপ করে বসে গুরু মহারাজের প্রবচন শুনছিলাম। পাশে আর একটা মন্দির ছিল, মাতাজিকে বহু কষ্টে সেই মন্দিরটা দর্শন করালাম, তাও তো ঢোকা যাচ্ছিল না, খুব কষ্ট। জায়গা আছে। গুরু মহারাজের প্রবচন শেষ হয়ে যাওয়ার পরে গুরু মহারাজকে নিয়ে চলে গেল সবাই। সে এত ভিড়, এত ভিড়। গুরু মহারাজের চলে যাওয়ার সাথে সাথে মাঠ অর্ধেক ফাঁকা হয়ে গেল। আমার গুরু মহারাজের এত কৃপা, এত করুণা, ওনার ঢোকার সাথে সাথে পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। উনি যেই চলে গেছে আর মাঠ পুরো অর্ধেক ফাঁকা হয়ে গেল। গুরু মহারাজের সামনেই যেতে পারলাম না, এত খারাপ লাগছিল। দূর থেকে দর্শন করলাম, প্রণাম করলাম, ওনার পাঠ শুনলাম। আর এত অসুস্থ থাকা সত্ত্বেও আমার গুরু মহারাজ একটা বারও উনি এখানে আসা বন্ধ করে না। প্রতি বছর এখানে এসে কীর্তন করেন, উনি পাঠ দেন, উনি এত অসুস্থ থাকা সত্ত্বেও। চারিদিকে প্রোগ্রাম চলছে। এই সামনের এই প্রোগ্রামটা ছাড়াও আরও 4-5 জায়গায় কীর্তন হচ্ছে, বাউল সঙ্গীত হচ্ছে, মেলা, বিশাল মেলা হচ্ছে। তাই এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে, তাই আমরা দোতলায় এসেছি। মহারাজদের সব প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমরা এখন এখানে প্রসাদ পাচ্ছি। এখানে মাতাজি আর আমি, এখানে আরও অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে, আর প্রভুজিরা সব পরিবেশন করছিলেন। প্রত্যেক বছরই এখানেই প্রসাদ পাই, এত টেস্টি টেস্টি প্রসাদ। সবাই মন্দির থেকে সব ভক্তরা এখানে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মনে হচ্ছে যেন আরেকক্ষণে থাকি, প্রায় কীর্তন চলছেই। 3-4 জায়গায় কীর্তন চলছে। একদিকে বিদেশি ভক্তরা কীর্তন করছে, একদিকে মায়াপুরের আমাদের ভক্তরা কীর্তন করছে, একদিকে বাউল সঙ্গীত হচ্ছে, একদিকে মেলা বসেছে। তাই এখানে প্রভুরা সব বিক্রি করছে, মালা, বই, সব গ্রন্থ বিতরণ হচ্ছে। তারপরে ওখান থেকে পুরো মেলা, মাতাজিকে পুরো ঘোরাতে পারিনি। পাশে একটা মন্দির ছিল, সেখানে পুজো দেবো মনে করেছিলাম, কিন্তু এত ভিড়, এত লাইন, কোথাও আমি ঢুকতেই পারিনি ওখানে, এত ভিড়, এত ভিড়। তাই মেলা দেখতে 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 বেরিয়ে আসছিলাম। আর উনি তো ধারণাই করতে পারিনি যে এখানে একটা এরকম প্রোগ্রাম হয়, কোনো দিন জানেও না, কোনো দিন দেখেও নি। অনেক মানুষই আছে যে এখানে যে এত সুন্দর একটা অদ্বৈত পাঠে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, অনেকেই জানে না। আমিও জানতাম না, ভক্তিপথে আসার পরের থেকে এগুলো জানলাম। এবং প্রভুরা না জানালে আমরা কী করে জানবো? প্রভুদের থেকে এগুলো জেনেছি। এখানে দেখুন খিচুড়ির লাইন, দেখুন কত লাইন, প্রায় রাত হয়ে যাবে মনে হয় এখানে লাইন ফুরাতে। মানে কি 2 জায়গায়, একটা নারী একটা পুরুষের
গেট করেছে। মানে এই লাইন দেখুন, এটা শুধু খিচুড়ির লাইন। সব বিদেশি ভক্তরা ভেতরে সব পরিবেশন করছে, সব খিচুড়ি। আমি কোনো দিন খাইনি ভেতরে, প্রসাদ খাইনি এর ভেতরে। আমি যখনই খেয়েছি তখনই ওই গুরু মহারাজরা যেখানে প্রসাদ পায় দোতলায়, সেখানেই প্রসাদ পেয়েছি। এখানে এত লাইনের ভেতরে আজ পর্যন্ত কোনো দিন প্রসাদ পেতে পারিনি। ইচ্ছা করে যে ভেতরে গিয়ে মাটিতে বসে ওনাদের সাথে সবার সাথে বসে খিচুড়ি প্রসাদ পাই, খেতে ইচ্ছা করলেও কিন্তু উপায় নেই। কিন্তু এত লাইন দিয়ে কী করে প্রসাদ পাবো? এই লাইন ফুরাবে না, লাইন দিতে গেলে বাড়ি আসতে পারবো না। তাকে আস্তে আস্তে একজন কি জিলাপি ভাজছিল, এই যে এই দাদাটা বলছে, আমার ভিডিও তোলেন, ভিডিও তুলে ভিডিও ছেড়ে দেন, আমাদের একটুখানি জিলাপি দেখান। তা বাধ্য হয়ে ওনাদের ওই জিলাপিগুলো দেখছিলাম, তুলছিলাম। ওনারা বলে কি, হ্যাঁ ভিডিওতে ছেড়ে দেবেন, সবাই যেন দেখতে পারে আমার দোকানটা। বেশ মজা করছিল, আমি ভিডিও করছিলাম সেজন্য। তাই আস্তে আস্তে বেরিয়ে আসলাম। আর কি ধুলো ধুলো, সকলের পায়ের ধুলো, এত বড় মেলা, সকলের পায়ের ধুলো। ইচ্ছা করছিল অনেকক্ষণ বসে থাকি, কিন্তু উপায় নেই, অনেক বেলা হয়ে গেছে, বাড়িতেও তো ফিরতে হবে। এই যে কচিকাচারা এই যে লাফাচ্ছে বসে। এখানে বিশাল মেলা। এই পাশে বাউল সঙ্গীত হচ্ছে, পাশে একটা জায়গায় প্যান্ডেল করে বাউল সঙ্গীত হচ্ছে, সবাই কীর্তন করছে, কত আনন্দ করছে। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর কি করব, বাড়িতে এসে তো আবার সেবা আছে, শুধু তো ওখানে বসে থাকলে হবে না, বাড়িতে এসে আবার ভগবানের পুজো, ভগবানের রান্না করতে হবে। তাই মাতাজিকে নিয়ে আসলাম। যাওয়ার সময় টুকটুকিতে গেছিলাম, আমাদের পাড়ার একটা গোপালের টুকটুকিতে, কিন্তু এখন ভাবছিলাম কিসে আসবো, কিছু উপায় নেই, পেয়ে গেছি একটা। তারপরে আমাদের সাথে হবিবপুর মন্দিরে এক পূজারীও চলে আসলেন, যে ওনার আবার সেবা আছে মন্দিরে। তাই ওনাদের সাথে এক টুকটুকি করে আমাদের বীরনগরের একদম বাড়ি পর্যন্ত আমার এতই সৌভাগ্য। আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, আমরা এখন বাড়ির থেকে রওনা দিচ্ছি। প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি, প্রসাদ পাওয়া হয়ে গেছে, বৈষ্ণব দর্শন, আমার গুরু মহারাজকে দর্শন করা হয়ে গেছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন। আগামী দিনে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। হরে কৃষ্ণা, হরি বল। আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।